শীতের সন্ধেবেলা ছেঁড়া পুরনো কালো রঙের চাপকানের উপর পাকানো দড়ির মতো চাদর ঝুলিয়ে এক ভদ্রলোক আলিপুর থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিলেন। লোকটির বয়স 40 পার হয়েছে। ফর্সা রং, বড় বড় গোঁফ, দাড়ি কামানো, চেহারা রোগা আর দুর্বল। চোখ দুটো কোটরে বসে গেছে। ধীরে ধীরে হাঁটছেন। মনে হয় যেন খুব ক্লান্ত। ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে ট্রাম ছুটে আসছে। ভদ্রলোক পথ ছেড়ে দিচ্ছেন। এক একটা গাড়ি গর্জন করে পেছন দিক থেকে তাকে আক্রমণ করতে চেষ্টা করছে, কিন্তু লোকটির এখনো আয়ু থাকায় সে চেষ্টায় বিফল হয়ে এক গাদা ধুলোয় তাকে ভরিয়ে দিয়ে চলে যাচ্ছে। লোকটি খিদিরপুর গির্জার কাছে আসতে না আসতেই রাস্তার ধারের গ্যাস লণ্ঠন জ্বলে উঠল। খবরের কাগজের ফেরিওয়ালারা ছুটে এসে তারস্বরে চিৎকার করতে লাগল, এই কাগজ, এই আজকের কাগজ, এই জোর খবর, তাজা খবর, এ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। কাগজ লে, কাগজ। এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প গহনার বাক্স। গল্প পাঠে হেমন্তবাবু ও ফেরিওয়ালার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। গল্পের অডিও রূপান্তর ও পরিচালনায় সৌভিক সাহা। এটি যে সময়ের গল্প, তখন আমাদের সমাজে পণ প্রথা প্রচলিত ছিল। গল্পে তার উল্লেখ থাকলেও আমরা সর্বতোভাবে এই কুপ্রথার বিরুদ্ধে। পণ প্রথা আইনত দণ্ডনীয় অপরাধ। শুরু হচ্ছে গহনার বাক্স। চুপচাপ পাশ কাটিয়ে মোড় ঘুরে পদ্মপুকুরের রাস্তা ধরে 5-7 মিনিট পরেই লোকটি ছোট একটা দোতলা বাড়ির সামনে এসে পড়লেন। দরজার পাশে বিবর্ণ কাঠের ফলকে লেখা আছে, শ্রী সতীশচন্দ্র বসু, MA, BA, উকিল, জজ কোর্ট, আলিপুর। ইনি সতীশচন্দ্র বসু। চেহারা দেখে চট করে বিশ্বাস করা কঠিন, কিন্তু ইনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA, BL পাশ করেছেন। আজ 15 বছর আলিপুরে ওকালতি করছেন, তাও সামান্য মাত্র 6টা পয়সা বাঁচাবার জন্যে ট্রামে না এসে আদালত থেকে 1.5 মাইল রাস্তা হেঁটেই এসেছেন। রোজই তাই আসেন। 6 পয়সা মানে আধশের চালের দাম। তাতে একজনের দুবেলা খাওয়া হয়ে যায়। জমলে মাসের শেষে একজোড়া কাপড়ও কেনা চলে না। 6টা পয়সা সতীশবাবুর ফেলে দেওয়ার জিনিস নয়। রামটহল, এই রামটহল, কোথায় গেলি? আয় একবার এদিকে দেখি তাড়াতাড়ি। কোনো সাড়া পাওয়া গেল না। সতীশবাবু চেয়ারে বসে জুতোর ফিতে খুলতে আরম্ভ করছিলেন। এমন সময় তার স্ত্রী সরমা ঘরে এলেন। এই নাও, এটা রাখো। এটা কি গো? কি আবার? আজকের রোজগারের টাকা। নাও, বাক্সে তুলে রাখো। তা রাখছি। এই নাও তোমার ধুতি। তুমি আগে যাও, হাত মুখ ধুয়ে ফেলো, আমি ওদিকে জল খাবার নিয়ে আসছি গে। মনোরমা কোথায় গো? রান্নাঘরে রুটি বেলছে। আর বিমল? গড়ের মাঠে খেলা দেখতে গেছে, এখনো ফেরেনি। প্রায় 6টা তো বাজতে চলল, এখনো ফেরেনি। সতীশবাবু বারান্দায় গিয়ে হাত পা ধুতে আরম্ভ করলেন। সরমা একটা রেকাবিতে খানকতক পেঁপের টুকরো আর 2টো ছোট রসগোল্লা এনে টেবিলের উপর রাখলেন। তারপর আজকে সারাদিনের কি খবর বলো? আজ সেই ঘটক এসেছিল, একটা পাত্রের সন্ধান দিয়ে গেল। তাই? কিরকম পাত্র? ছেলে বিয়ে পড়ছে, বাপ মুঙ্গেরের সাব জজ, নামটাম সব লিখে দিয়ে গেছে। এই যে সেই কাগজটা দেখি। ছেলে বিয়ে পড়ছে, বাপ সাব জজ। ওরে বাবা, এ হাতি কেনবার ক্ষমতা কি আমার হবে? ছেলে নাকি বলেছে মেয়ে যদি পছন্দ হয় তবে টাকা কড়ির জন্য আটকাবে না। তার বাপ মা নাকি খুব ভালো লোক, বিয়ে দিয়ে টাকা রোজগার করার মতলব তাদের মোটেই নেই। তাই? ছেলে বলেছে আগে তার বন্ধুরা এসে দেখবে। ও বাবা। পাত্রের যদি পছন্দ হয় তাহলে তার বাপকে আমাদের চিঠি লিখতে হবে। আচ্ছা দেখুক এসে। আমার মনোরমাকে অপছন্দ হবে বলে তো মনে হয় না।
বিমল ঠিক এই সময় এসে পৌঁছল। ফুটবল ম্যাচে কোন পক্ষ কেমন দারুণ গোল দিয়েছে উচ্ছ্বসিত স্বরে বাবার কাছে বলতে লাগল। মনোরমাও রান্নাঘর থেকে বেরিয়ে এসে দাঁড়াল। হাসি মুখে বড় বড় চোখে দাদার গল্প শুনতে লাগল। মেয়েটি সুন্দরী, তাকে দেখে যে বর অপছন্দ করবে, ডানা কাটা পরি ছাড়া বোধহয় তার আর কাউকেই পছন্দ হবে না। আধ ঘন্টা পরে দেখা গেল পাশের ঘরে মেঝের উপর শতরঞ্জের মাঝখানে সতীশবাবু বসে গড়গড়ায় ধূমপান করছেন। তাঁর একদিকে বিমল, অন্যদিকে মনোরমা বসে পড়া মুখস্থ করছে। সতীশবাবু এমনভাবে প্রতিদিন 2 ঘন্টা তার ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেন। এদিকে পটলডাঙ্গার স্টুডেন্টস হোস্টেলের ঘরে আজ সকাল থেকে 3 বন্ধু মিলে গোপন পরামর্শ চলছে। এদের মধ্যে শচীন্দ্র সেই সাব জজের ছেলে। না ভাই, আমি পারবো না, তোমরাই যাও। কেন? আরে বাবা, তোর ভয়টা কিসের? এমন নার্ভাস হলে চলবে? না না, তুইও চল সচিন। তারা কি তোকে কোনোদিনও দেখেছে যে চিনতে পারবে? সতীশবাবুকে খবর দেওয়া হয়েছে যে আজ রবিবার বিকেলে বরের 2 জন বন্ধু খিদিরপুরে গিয়ে মেয়ে দেখে আসবে। সতীশবাবু সম্মতি জানিয়েছেন। বরের আত্মীয় আর ছোটবেলার বন্ধু ক্ষিতীশ আর নব্য কবি নির্মল মেয়ে দেখতে যাবে। এই নিয়েই পরামর্শ হচ্ছিল। আজ ক্ষিতীশ একবার বলেছিল বর নিজেও নিজের বন্ধু সেজে মেয়ে দেখতে গেলে মন্দ হয় না। নির্মলও সঙ্গে সঙ্গে সমর্থন করেছে। তোরা 2 জনে যাচ্ছিস জানা, আমাকে আবার শুধু শুধু কেন টানছিস বলতো? আর কথাবার্তায় যদি কোনোভাবে টের পেয়ে যায় যে আমিই বর, আসলে বর যে যাবে সে কথা তো ওদের বলে পাঠানো হয়নি। বরের বন্ধুরা যাবে এটাই বলা হয়েছে। না হয় 1 জন বন্ধু বেশি গেল, তাতে আর আপত্তি কি বলতো? অধিকন্তু ন দোষায়। দেখ, কথাবার্তা যা বলার আমরাই বলবো, তুই শুধু চুপটি করে বসে থাকবি আর চোখ দুটো দিয়ে বেশ করে দেখে নিবি, বুঝলি? আরে বাবা, তোর হবু বউ, তুই ভালো করে দেখে নিবি না? এটা কি কলেজ নাকি যে প্রক্সি দিয়ে কাজ চলে যাবে? ঠিক কথা। আচ্ছা, বন্ধু সেজে না হয় গেলাম, কিন্তু যদি নাম জিজ্ঞাসা করে বসে? আরে পাগল নাকি? শোন, সতীশবাবু মুখ্যু পাড়া গেয়ে ভূত নয় যে নাম ধাম জিজ্ঞাসা করবে। উনি একজন MA BL, ঠিক আছে? আরও কিছুক্ষণ তর্ক বিতর্কের পর শচীন রাজি হয়ে গেল। সাজগোজ করে বেলা 3টের সময় বেরিয়ে 3 বন্ধু ট্রামে করে ধর্মতলায় গেল। সেখান থেকে একটা ফিটন গাড়ি ভাড়া করে নিয়ে বেলা 4টের সময় খিদিরপুরে সতীশবাবুর বাড়ি পৌঁছল। আসুন আসুন, এই যে এদিক দিয়ে আসুন। সবাইকে নিয়ে সতীশবাবু অফিস ঘরে এলেন। একটা টেবিলের ধারে একটা মাত্র চেয়ার, পাশে লম্বা চওড়া তক্তপোষের ওপর জাজিম বিছানো, তার উপর কয়েকটা তাকিয়া। সতীশবাবু নিজে সেই তক্তপোষের উপর বসে ছেলেদেরও সেখানে বসতে ইঙ্গিত করলেন। বিমলও এসে তার বাবার কাছে বসল। সতীশবাবু কারো নাম জানতে চাইলেন না বটে, তবে কে কি পড়ে এবং কোথায় থাকে তা জিজ্ঞেস করলেন। বরেরা ক ভাই, কোন কোন পরীক্ষায় কোন ডিভিশনে পাশ করেছে, তার স্বাস্থ্য কেমন, এ সমস্ত খবরও নিলেন। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি, কেমন? বিমলকে নিয়ে তিনি উঠে যেতেই ক্ষিতীশ বলল, মনে হয় মেয়েকে নিয়ে আসতে গেলেন, বুঝলি? নিশ্চয়ই তাই। ভাইয়ের চেহারা দেখে তো মনে হয় বোন মনোনীত হলেও হতে পারে। এই দাঁড়া দাঁড়া, মনোনীত হবে আবার কি রে? এটা মেয়ে না কবিতা? দেখি তোর ভাগ্যে কিরকম কবিতা জোটে। কয়েক মিনিট পরে ঝুমঝুম করে মলের আওয়াজ আসতে লাগল। ছেলেরা মুখ টিপে হাসতে হাসতে একে অন্যের দিকে তাকালো। সতীশবাবু তাঁর মেয়েকে নিয়ে ঘরে এলেন। মনোরমা একটা জড়িপার খয়েরি রঙের শাড়ি পরেছে, গায়ে সেই রঙের একটা রেশমি জ্যাকেট, হাতে 4 গাছি করে 8 গাছি চুড়ি। টেবিলের কাছে যে একটা মাত্র চেয়ার ছিল, সতীশবাবু মেয়েকে তাতেই বসতে বললেন। এই যে, এই আমার মেয়ে। মেয়েটি চেয়ারে বসে ছেলেদের একটা নমস্কার করল। ক্ষিতীশ আর নির্মল দুজনেই আশা করছে অন্যজন মেয়েটির সঙ্গে কথা বলবে। শেষে ক্ষিতীশই বলল, তোমার নাম কি?
মনোরমা। মনোরমা? তা মনোরমা, তুমি কি পড়ো? এখন গ্রিস ফেয়ারি টেলস পড়ছি। ছেলেরা ভেবেছিল মেয়েটি আখ্যান মঞ্জুরি কি চারুপাঠ বা বড় জোর সীতার বনবাস অথবা মেঘনাদবধ পড়ে বলবে। গ্রিস ফেয়ারি টেলস বইয়ের নামে আর উচ্চারণের বিশুদ্ধতায় তারা একটু অবাক হলো, খুশিও হলো। তুমি কোন স্কুলে পড়ো? স্কুলে পড়ি না, বাবার কাছে পড়ি। ও, তা বাংলা কতদূর পড়েছ? সেসব ভালো ভালো বইও পড়েছে। রবি ঠাকুরের কাব্য পড়েছ? পড়েছি। তা কোনো কবিতা মুখস্থ বলতে পারো? মনোরমা শুধু একটু হাসল। রবিবাবুর অনেক কবিতাই তোর মুখস্থ। বল তো মা একটা, এদের শুনিয়ে দে। একদা পুলকে প্রভাত আলোকে গাহিছে পাখি। মনোরমা শুরু থেকে শেষ পর্যন্ত আবৃত্তি করে থামল। বাহ, খুব সুন্দর। লেখাপড়া তো বেশ ভালোই করেছো দেখছি। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, রান্না বান্না কিছু শেখা টেখা হয়েছে? মনোরমা মাথা নেড়ে জানালো যে তাও হয়েছে। সে বিষয়েও আমার মেয়ের খুঁত পাবেন না। ঘরের কাজকর্ম, রান্না বান্না সবই মা আমার শিখে নিয়েছে। দুদিন লোক না এলে বাজারের খাবার আনতে হবে না। মোটামুটি ডাল ভাত তরকারি রেঁধে বাড়ির সবাইকে খাইয়ে দিতে পারবে খন। বাহ বাহ, বেশ বেশ, এইটা শুনে সব থেকে বেশি খুশি হলাম সতীশবাবু। দেখ নির্মল, তুই রাগ করিস না ভাই। কি জানিস, রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করতে পারা ভালো ব্যাপার, তবে অসময়ে বাড়ির লোকের উপোস ভাঙাতে পারা সেইটাও কিন্তু কম বাহাদুরি নয়, তাই না? তা ঠিক। তা আর যদি কিছু জিজ্ঞেস করতে চান করুন। না না, আর কোনো কিচ্ছু জিজ্ঞাসা করার নেই। আমরা খুব খুশি হয়েছি সতীশবাবু, এখন ওকে আর কষ্ট দেবার দরকার নেই। আচ্ছা, তাহলে একটু বসুন। সতীশবাবু মনোরমাকে নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। যেতেই ক্ষিতীশ শচীনকে এক ঠেলা মারল। কিরে, পছন্দ হলো? তোদের কি মত সেটা আগে বল। আমার তো ভালোই লাগলো। মেয়েটা সুন্দরী, তবে পরি বলা যায় না। আমারও বেশ লেগেছে। ওসব পরিতে আমার দরকার নেই ভাই। কিরে নির্মল, ছেলে সত্যি বলছে? একদম সত্যি বলছি। নির্মল, তুই কিন্তু কোনো গন্ডগোল পাকাস না, আমি একেই বিয়ে করব। পরি না হোক, মেয়েটা সুন্দরী তা তো আগেই বললাম। চেহারায় তেমন কোনো খুঁত নেই, রং একেবারে গোলাপের মতো নয় বটে, কিন্তু সে আর বাঙালির ঘরে কোথায় পাবে? একে তুমি বিয়ে করতে পারো শচীন? ইচ্ছে তো তাই, এখন ফসকে না যায় সেটা তোরা একটু দেখিস ভাই। কি বুঝলে, পছন্দ হলো? কি কি জিজ্ঞেস করলো? খুবই জেরা করেছে, যেন একজন উকিল বসে গেছে। শুধু একটা ছেলে ছিল নিতান্ত ভালো মানুষ, আর দুটো এঁচোড়ে পাকা। পছন্দ তো হয়েছে বলেই মনে হলো। তা জলখাবার টাবার সব গুছিয়ে রেখেছ তো? আছে আছে, পাশের ঘরে সব সাজিয়ে রেখেছি, নিয়ে এসো ওদের। বাড়ি থেকে বেরিয়ে ফিটন গাড়ির কাছাকাছি এসে ক্ষিতীশ বলল, 1 মিনিট সতীশবাবু, একটা কথা আছে, একটু এদিকটা আসুন। হ্যাঁ, রাস্তায় কেন, ঘরেই আসুন তাহলে। ওরা না হয় একটু গাড়িতে বসুন। বৈঠকখানা ঘরে এসে ক্ষিতীশ চুপি চুপি বলল, দেখুন, মেয়ে বরের পছন্দ হয়েছে। বরের পছন্দ হয়েছে? তা কি করে জানলেন? ওই যে যিনি চুপচাপ বসেছিলেন তিনিই হচ্ছেন বর। এই নিন ওর বাড়ির নাম আর ঠিকানা। ওর বাড়িতে আপনি একটা চিঠি লিখুন। তবে শুনুন, আমরা যে ঘটকালি করার লোক পাঠিয়েছিলাম, তারপর নিজেরা দেখতে এসেছি, এই সব কথাগুলো কাইন্ডলি একটু গোপন রাখবেন। আপনি এরকমভাবে লিখবেন যেন আপনি কারো কাছ থেকে খবর পেয়েছেন যে অমুক বাবুর বিয়ের যোগ্য একটি ছেলে আছে, সে কলকাতায় পড়ে। এই খবর পেয়েই যেন আপনি চিঠিটি লিখছেন, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, ঠিক আছে বাবা, বসো। চিঠি আমি কালই লিখবো না হয়, আর এসব কথা না হয় কাউকে বলবো না। কিন্তু সাবজজ বাবু যদি অনেক টাকা হেঁকে বসেন,
তাহলে কি হবে? আমি ওকালতি করি বটে, কিন্তু অবস্থা তো দেখতেই পাচ্ছ বাবা, কোনো রকমই দিন চলে। বেশি টাকা আমি কোথায় পাবো বলো? আহা হা হা, সেই জন্য আপনি ভাববেন না, সে ঠিক করে নেওয়া যাবে খন। শুনুন, এই শচীনের বাবা মহেন্দ্রবাবু, ওনাকে তো আমি ছোটবেলা থেকে দেখছি, খুব উঁচু দরের লোক, আর জ্যাঠাইমাও খুব ভালো মানুষ। দেখুন সতীশবাবু, এই বিয়ে যাতে হয় সে ব্যবস্থা আমরা করবই, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার কাছে আর গোপন রেখে কী বা হবে বলুন? আপনাদের মেয়েকে আমাদের এই শচীনের ভারী পছন্দ হয়েছে। আচ্ছা, চিঠি আমি তাহলে কালই লিখব। দেরি না করে সেই রাতেই সতীশবাবু বরের বাবাকে চিঠি লিখতে বসলেন। শচীনকে তারও ভারী পছন্দ হয়েছে। ছেলেটি যেমন শান্তশিষ্ট, দেখতেও তেমনি সুশ্রী স্বাস্থ্যবান। এমন পাত্র মনুর ভাগ্যে কি হবে? 4 দিনের দিন মুঙ্গের থেকে চিঠির উত্তর এলো। সাব জজ মহেন্দ্র ঘোষ লিখেছেন, এই মাঘ মাসেই শচীনের বিয়ে দেওয়া আমার স্ত্রীর ইচ্ছে। আসলে সামনের বছর তো বাবা জীবনের পরীক্ষা থাকবে, তবে তার আগে প্রথমে মেয়েটিকে একবার দেখা দরকার। তো 2-1 জন বন্ধু নিয়ে গিয়ে আমার ছেলে আপনার মেয়েটিকে যাতে দেখে আসে, সেই জন্য আমি শচীনকে চিঠি লিখে দিয়েছি। এখন মেয়ে যদি পছন্দ হয় আর অন্যান্য বিষয়ও যদি মনের মতো হয়, তবে আগামী মাঘ মাসেই আমি 4 হাত 1 করে দেওয়ার ব্যবস্থা করব। চিঠি পড়ে শর্মা হাসতে লাগলেন। এদিকে বাবা জীবন যে রাম না হতে রামায়ণ সেরে বসে আছেন তা তো কর্তা জানেন না। কিন্তু অন্যান্য বিষয়টা কি গো? ওই অন্যান্য বিষয় নিয়েই তো যত গোলমাল। ওর মানে দরে যদি পটে, এই আর কি। তার লেখা চিঠিতে রবিবার দিন শচীন আর ক্ষিতীশকে সতীশবাবু নেমন্তন্ন করে পাঠালেন। তারা আসলে মহেন্দ্রবাবুর চিঠি দেখালেন। আচ্ছা, তাহলে আপনি আপনার মেয়েকে আরেকবার দেখান, সেটা দেখে এইখানে বসেই আমি চিঠি লিখে দিচ্ছি। সতীশবাবু বাড়ির ভেতরে গেলেন। এ কি কথা, এইমাত্র স্নান করেছে, এখনো তো চুলও শুকোয়নি, বাঁধাও হয়নি, এমন অবস্থায় বাইরে আনবো কি করে? সতীশবাবু আবার ছেলেদের সঙ্গে দেখা করবার জন্য বাইরে এলেন। বাবাজি, তোমরা বরং খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নাও। ও বেলা দেখো এখন। আগে সে কি হয় সতীশবাবু, 1 ঘন্টার বেশি তো আমরা থাকতেই পারবো না। কেন, এখন দেখাতে বাধা কিসের? মানে এইমাত্র স্নান করেছে, এখনো চুল শুকোয়নি, বাঁধা হয়নি, তাই ওর মা বলছিল এখন দেখাবে কি করে। আরে তাতে কি হয়েছে সতীশবাবু, চুল বাঁধা না হয় নাই বা হলো, খোলা চুলেই না হয় দেখলাম। আপনিও যেমন। হ্যাঁ, শুনুন, ওসব ফর্মালিটি আমরা মানি না, বুঝলেন? আপনি নিয়ে আসুন তো, আপনার মেয়েকে নিয়ে আসুন। শুনুন সতীশবাবু, আসল কথা কি জানেন? জ্যাঠামশাইকে যে এইখান থেকে বসে চিঠি লিখব, আসলাম, দেখলাম, এই কথাগুলো যেন মিথ্যে না হয়ে যায়, সেটা একটু দেখবেন। সতীশবাবু মনে মনে বললেন, চড়ে পাকা বুড়ো দাদুকো থাকার। আচ্ছা বসুন, নিয়ে আসি। তিনি ঘরে যাওয়া মাত্র ক্ষিতীশ তার বন্ধুকে এক ঠেলা দিল। কিরে, আর একবার দেখার জন্য তো দম ফেটে মরে যাচ্ছিলি আর একটু হলে। শচীন, কেমন ফাঁকি দিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি বল। শোন শোন, ভালো দেখে সন্দেশ খাইয়ে দিস কিন্তু আমায়। মেয়ে দেখা হলো। খাওয়া দাওয়ার পর সেইখানে বসেই ক্ষিতীশ মুঙ্গেরে চিঠি লিখে বন্ধুদের নিয়ে বিদায় নিল। 4 দিনের দিন আবার মুঙ্গের থেকে চিঠি এলো। সাবজজবাবু লিখেছেন, মেয়ে পছন্দ হয়েছে, এবার অন্যান্য বিষয় ঠিক করে কথা বলে নেওয়া দরকার। তাই বলছি, আপনি যদি আগামী শনিবার একবার মুঙ্গেরে আসেন, তবে রবিবার সব কথা আলোচনা করে ওই দিনই বিকেলের ট্রেনে আবার ফেরত চলে যেতে পারবেন। আপনি কি ঠিক করলেন সেটা দয়া করে পত্র মারফত জানাবেন। মনে মনে দুর্গা নাম জপ করতে করতে সতীশবাবু মুঙ্গেরে যাত্রা করলেন।
সোমবার ভোরবেলা সতীশবাবু যখন মুঙ্গের থেকে বাড়ি ফিরলেন তখন তার মুখ শুকিয়ে গেছে, চোখ বসে গিয়েছে। অনেক কাকুতি মিনতি করে দর দাঁড়িয়েছে গয়নাগাটি আর বরাভরণ প্রভৃতি 2000 টাকার, তাছাড়া 501 টাকা নগদ। নিজেদের খরচের জন্য অন্তত 500 টাকা ধরে রাখতে হয়। সব মিলিয়ে 3000। আজকালকার বাজারে এর কমে অমন বর আর কোথায় পাওয়া যাবে? আচ্ছা, তুমি কি বলে এলে গো? বলেছি বাড়ি গিয়ে পরামর্শ করে যেমন হয় আপনাকে জানাবো। তিনি বললেন বেশি দেরি করবেন না, আরও 2-1 জায়গায় কথাবার্তা হচ্ছে, মাঘ মাসেই নাকি বিয়ের কাজ শেষ করতে চান। 2-3 দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অনেক পরামর্শ হল। সরমার বাবা মৃত্যুকালে তাকে 500 টাকার একটা কোম্পানির কাগজ দিয়েছিলেন, সেটা আছে। গয়নাগাটি যা আছে তা বিক্রি করলে 1000 টাকা হতে পারে, বাকি থাকে 1000 টাকা। তা এত বন্ধুবান্ধব রয়েছে, 1000 খানেক টাকা জোগাড় করা যাবে না? এতদিনে একটা গয়না তোমায় দিতে পারলাম না, যা 2-4 খানা আছে তাও বেচে ফেলবো। তা হোক। আরে বাবা, আমাদের 5টা নয় 7টা নয়, ওই একটা মাত্র মেয়ে। মনের মতন পাত্র যখন পাওয়া গেছে তখন তাকে আর হাতছাড়া করে কাজ নেই। এই শোনো না, তুমি একটা কাজ করো, তুমি চিঠি লিখে দাও যে ওতেই আমরা রাজি। এদিকে তুমি টাকার চেষ্টায় থাকো। বিয়ে হবে তো সেই মাঘ মাসে, এখনো অনেক দেরি আছে। কিছু না কিছু একটা ঠিকই হয়ে যাবে। সতীশবাবু সেই রকম করেই চিঠি লিখে দিলেন। মহেন্দ্রবাবু উত্তর দিলেন, সামনে বড়দিনের ছুটি, সেই ছুটির সঙ্গে একেবারে তিনি আরও 1 মাসের জন্য ছুটির আবেদন করেছেন। সপরিবারে কলকাতায় আসছেন, তারপরেই বিয়ের দিন ঠিক হবে। বাড়ি ভাড়া করার জন্য ছেলেকে চিঠি লিখছেন। কয়েকদিন ধরে বন্ধুবান্ধবদের কাছে অনেক হাঁটাহাঁটি করে মাত্র 200 টাকা জোগাড় হল। এখনো অনেক বাকি। উপকার করতে পারে এমতো বন্ধুবান্ধব কলকাতায় আর কেউ নেই। এখন একমাত্র ভরসা হেমন্ত দাদা। তিনি সতীশের মামাতো ভাই, বর্ধমানে ওকালতি করেন। রোজগারও মন্দ নয়। গুজব শোনা যায় যে তিনি নাকি অনেক টাকা জমিয়েছেন। একটু কৃতজ্ঞতার দাবিও ছিল। সতীশের বাবাই তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। সতীশবাবু নিজের দায় জানিয়ে তাকে চিঠি লিখলেন। টাকাটা পেলে মাসে মাসে 25 টাকা হিসেবে 3 বছরের মধ্যে শোধ করে দিতে পারবেন এমন আভাসও দিলেন। হেমন্তবাবু লিখলেন, বড়দিনের ছুটির সময়ের মধ্যে একদিন এসো, কতদূর কি করতে পারি দেখি। তবে আমারও সময় বিশেষ ভালো যাচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে এখন প্রতিদিনই মেয়ের বিয়ের জল্পনা কল্পনা চলে। মহেন্দ্রবাবু গয়নার ফর্দ যা দিয়েছেন তার 2টি মাত্র সরমার গয়নার মতো, তবে সেগুলো এখনকার গয়না নয়, ওজনে ভারী। আমি বলি কি, পুরনো গয়না আর ভেঙে কাজ নেই। রং করিয়ে নিলে নতুনের মতো দেখাবে। 2 ভরি বেশি আছে তা থাকুক, নিজের মেয়ে জামাইকেই তো দিচ্ছি। বাকিগুলো ভাঙতে হবে। শ্যাকরা বলেছে বিয়ের দিন 15 আগে পেলেই সময় মতো সেসব ঠিক করে দিতে পারবে। দেশ থেকে আত্মীয় স্বজনের মধ্যে কাকে কাকে আনতে হবে সে পরামর্শও চলছে। দেখতে দেখতে বড়দিনের ছুটি এসে পড়ল। ক্ষিতীশের মধ্যে একদিন এসেছিল। শুনুন সতীশবাবু, জ্যাঠামশাই আমাকে বলেছিলেন বউবাজারে তাদের জন্য একখানা বাড়ি ভাড়া করতে। 2 মাস তারা থাকবেন। সেসব আমি করে ফেলেছি। যেদিন কাছারি বন্ধ হল তার পরদিনই সতীশবাবু টাকা জোগাড় করতে বর্ধমান রওনা দিলেন। গিয়ে দেখলেন হেমন্ত দাদা যেন একটু গম্ভীর। দাদা, আমার টাকাটা ঠিক আছে তো? ঠিক আর আছে কই? হ্যাঁ, আমার হাতে তো নেই, থাকলে কোনো কথাই ছিল না। রোজগারও খুব মন্দা পড়ে গেছে, বুঝলে? সে কি? বছর বছর খরচ যেমন বাড়ছে, রোজগারও তেমনি তেমনি কমছে। কাজকর্ম একেবারে ভয়ানক খারাপ। তার উপর আবার উকিলের সংখ্যা বর্ধমানে এত বেশি যে রাস্তায় নামলে একটা লাঠি মারলে 3টে উকিল মরে যায়। কি বলছো দাদা? রাস্তায় বেরিয়ে দেখো,
উকিল থাকে না এমন 10খানা বাড়ি পরপর পাবে না। এক ধার থেকে তক্তা ঝুলছে, শ্রী অমুক চন্দ্র অমুক, উকিল জজকোট। বোঝো? বলো কি দাদা? নয়তো আর বলছে কিরে ভাই, মফস্বল বারের সেদিন আর নেই, পেট চলায় দুষ্কর, তার উপর গাড়ি ঘোড়া কিনে আরো বিপদ হয়েছে। আমি গিয়ে দেখোগে, বড় বড় নামজাদা সব উকিল বার লাইব্রেরিতে বসে হাই তুলছে আর তামাক ফুঁকছে। হ্যাঁ। এই বক্তৃতা শুনে সতীশচন্দ্রের বুক দমে গেল। দাদা 20,000 টাকা জমিয়েছেন একথা 2 বছর আগে তিনি শুনেছিলেন। সুতরাং টাকা নেই এটা একটা অছিলা মাত্র। টাকা যথেষ্টই আছে, দেওয়ার যদি ইচ্ছে না থাকে তবে সে আলাদা কথা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তবে দাদা আমার উপায় কি হবে? এ দেখো, এ আবার কেমন কথা? 2-1 বন্ধুকে বলি রেখেছি, টাকাটা তাদের কাছ থেকে ধার পেলেও পাওয়া যেতে পারে। কতকটা সেই ভরসাতেই তোমাকে আসতে বলেছিলাম। বিকেলে বেরুবো একবার, এখন বেলা হলো, চান টান করে ভালো ভায়া যা। বেলা 3:30 সময় গাড়ি নিয়ে হেমন্তবাবু বেরিয়ে গেলেন। যে সমস্ত হাকিম ছুটিতে কোথাও যাননি তাদের বাড়িতে গিয়ে নানা খোশ গল্প করে সন্ধেবেলা বাড়ি ফিরে এলেন। সতীশ তীর্থের কাকের মতো আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলেন। হেমন্ত নিতান্ত বিষণ্ণ মুখ করে মাথা নাড়তে নাড়তে বললেন, না হে, কোথাও সুবিধে হলো না। তারা বললে, হ্যাঁ আপনাকে বলেছিলাম বটে, কিন্তু এখন বড়ই টানাটানি, 2-4 মাস পরে বরং হতে পারে। দেখো, চেষ্টা তো করলাম, আর কি করি বলো ভায়া? তা আমি বলি কি, কলকাতাতেই বরং আর একবার চেষ্টা করে দেখোগে, আমি তো কিছু করতে পারলাম না। রাত 9:27 প্যাসেঞ্জারে সতীশবাবুর কলকাতায় ফেরবার কথা। একটা দিন থাকবার জন্য হেমন্তবাবু অনুরোধ করলেন, কিন্তু সতীশবাবু রাজি হলেন না। খাওয়ার সময় শুধু আসনে বসলেন মাত্র। 2টো লুচি খেতে না খেতেই তার খিদে ফুরিয়ে গেল। সতীশের ছেলেমেয়েদের জন্য হেমন্তবাবু 1 হাঁড়ি মিহিদানা আনিয়ে রেখেছিলেন। তাই নিয়ে 9টার আগেই হেমন্তবাবুর গাড়িতে তিনি স্টেশনে রওনা হলেন। আকাশে মেঘ করেছে, বাতাস বইছে, শীতটাও আজ বেশ কনকনে। ট্রেন ছেড়ে দিল। মিডল ক্লাসের একটা বেঞ্চির কোণে বসে জুতো খুলে পা তুলে গায়ে শাল ঢাকা দিয়ে সতীশবাবু চিন্তা করতে লাগলেন। অনেক আশা নিয়েই তিনি হেমন্ত দাদার কাছে এসেছিলেন। সেই আশা ভেঙে যাওয়ায় তার বুকের ভেতরটা কেমন যেন করতে লাগল। মনোরমা জন্মানোর পর থেকেই তার স্বাদ ছিল একটা শিক্ষিত সচ্চরিত্র পাত্রের সঙ্গে তার বিয়ে দেবেন। সে স্বাদ আর পূর্ণ হল না। এ বিয়ে ভেঙে দিতে হবে। তার সাধ্যের মধ্যে হয় এমন একজন পাত্রের খোঁজ করতে হবে। সে পাত্র যে কেমন হবে তা মনোরমার ভাগ্যবিধাতাই জানেন। বাড়ি ফিরলেই ব্যর্থতার খবর যখন তার স্ত্রী শুনবে, তখন তার মুখটা কেমন হয়ে যাবে ভাবতে ভাবতে সতীশবাবুর চোখের কোণে জল এলো। সে সেই যে সুপাত্রটির জন্য নিজের সর্বস্ব খোয়াতেও প্রস্তুত হয়েছিল, কিন্তু এমনই কপাল যে তাতেও কোনো ফল হল না। রাতের অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলেছে। হাওড়ায় পৌঁছতে রাত 1:45। ট্রেনের যাত্রীরা যারা শোয়ার জায়গা পেয়েছে তারা ঘুমোচ্ছে, বাকিরা বসে বসে ঢুলছে। শীতের জন্য কামরার সমস্ত জানালা বন্ধ। কোন একটা স্টেশনে সতীশবাবুর বেঞ্চিটা খালি হয়ে গেল। সুযোগ বুঝে চামড়ার ব্যাগটা মাথায় দিয়ে তিনি শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে নিজের অবস্থা চিন্তা করতে লাগলেন। আস্তে আস্তে কখন ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল তখন দেখলেন গাড়ি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে, অন্য সবাই নেমে গেছে। উঠে ব্যাগ আর ছড়ি হাতে ধীরে ধীরে নামলেন। সীতাভোগ আর মিহিদানার হাঁড়ি দুটো কুলির হাতে দিয়ে প্ল্যাটফর্ম পার করে
ঠিকে গাড়ি দাঁড়াবার জায়গায় গিয়ে দেখলেন দুটো গাড়ি মাত্র দাঁড়িয়ে আছে। অনেক দরদস্তুরের পর 1.5 টাকায় একটা গাড়ি ভাড়া করে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ি পৌঁছতে রাত 2 বাজল। রামটহল, রামটহল। বৈঠকখানায় রামটহল শুয়ে থাকে। ডাকাডাকিতে সে উঠে দরজা খুলে দিল। গাড়ির মধ্যে 2 হাঁড়ি আছে আর ছড়িটা নিয়ে আয়। আর এটা নে, টাকাটা ধর, ভাড়াটা দিয়ে দিস। তিনি অফিস ঘরে প্রবেশ করে আলো জ্বাললেন। কিছু কাজ ছিল। অফিস ঘরের কাজটুকু সেরে ব্যাগ হাতে সতীশবাবু উপরে উঠে গেলেন। নিজের শোয়ার ঘরে এসে দেখলেন সরমা দাঁড়িয়ে আছে। টেবিলের উপর আলো জ্বলছে। কি গো, পেলে? পেলাম ওই সীতাভোগ আর ওই মিহিদানা। টাকা? না, টাকা পাইনি। যাও তো, ঠাট্টা করতে হবে না। টাকা পেয়েছো। হ্যাঁ? ওই যে বাক্স, ওতেই টাকা আছে। বলা হচ্ছে পাইনি। আমি যেন কিছু বুঝি না। সতীশ দেখলেন সবুজ বনাতের ঘেরাটোপে ঢাকা বড় একটা ক্যাশ বাক্স। এই কার বাক্স? নাও নাও, ইয়ার কি রাখো। আহা, তুমি বুঝতে পারছো না। নিজে নিয়ে এলে আবার জিজ্ঞেস করছো কার বাক্স। হ্যাঁ গো, সব টাকা পেয়েছো তো? আরে, আমি কখন এই বাক্স নিয়ে এলাম? পাগল নাকি? সরমা অবাক হয়ে গেলেন। তুমি আনোনি? কি বলছো? এই তো এক্ষুনি রামটহল তোমার ছড়ি, 2 হাঁড়ি আর এই বাক্সটা এখানে রেখে গেল। রামটহল রেখে গেল? পেল কোথায়? আমি তো এ বাক্স কখনো চোখেও দেখিনি। আচ্ছা, ডাকো দেখি রামটহলকে। দাঁড়াও, আমি ডাকছি। রামটহল, এই রামটহল। এই তো রামটহল। এই গাড়ি থেকে তুই কি কি নামিয়েছিস রে? 2 হাঁড়ি, ছড়ি আর এই বাক্স। নিচে হাঁড়ি 2 ছিল, উপরে ঘোড়ার দিকে সেই বসবার জায়গায় এই বাক্সটা ছিল। আর তো কিছু ছিল না। ও, ঠিক আছে, তুই যা। রামটহল চলে গেলে স্বামী স্ত্রী একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলেন। সতীশবাবু বাক্সটা তুলে দেখলেন বেশ ভারী, আর ভেতরে কি যেন ঝমঝম করছে। এই বাক্স নিশ্চয়ই কেউ ঘোড়ার গাড়িতে ফেলে গিয়েছিল। কোচম্যানও জানতে পারেনি। হ্যাঁ, এখন কি করা যায়? সরমা অবাক হয়ে একবার স্বামীর মুখের দিকে আর একবার বাক্সের দিকে তাকাতে লাগলেন। কার বাক্স জানাই বা যাবে কি করে? খুলতে পারলে হয়তো কিছু খোঁজ টোজ পাওয়া যেত। ধরো কোনো চিঠি বা কাগজ টাগজ যদি ভেতরে থাকে। খুলবে কি করে গো? খুলবে কি, নাকি পুলিশে জমা দিয়ে আসবো? পুলিশে জমা দিয়ে কি হবে? তারা কি আর যার জিনিস তাকে খুঁজতে যাবে নাকি? মাঝখান থেকে নিজেরাই গাপ করে ফেলবে সব টাকা। অত টাকা মিছিমিছি পুলিশের পেটে যাবে? হ্যাঁ, তা ঠিক। পুলিশের পেটেই বা যায় কেন? আচ্ছা, তোমার চাবি রিংটা দাও দেখি। চাবি? আমাদের চাবি দিয়ে আর খুলবে কি? দেখাই যাক না। এ তো তেমন দামি বিলেতি বাক্স নয়, সাধারণ জিনিস। না, দেখো যদি খোলে। সতীশবাবু স্ত্রীর হাত থেকে চাবির গোছা নিয়ে একটা চাবি বেছে নিয়ে তালায় পরানোর চেষ্টা করলেন। সেটা লাগলো না। আর একটা 3 নম্বর চাবিতে তালা ঘুরে গেল। কাঁপা কাঁপা হাতে সতীশবাবু বাক্স খুললেন। উপরের ডালায় কতগুলো সোনার গয়না সেই ক্ষীণ আলোতেও ঝকমক করে উঠল। ডালা নামিয়ে দেখলেন বাক্সের খোলাতেও নানা রকম সোনার গয়নাতে ভর্তি। হ্যাঁ, বোঝো কাণ্ড। হার, বাজু, ফুল, কাঁটা, চিরুনি, নথ, নেকলেস, ব্রেসলেট, টায়রা, এমন নানান গয়নাগাটি, কোনো রকম 2-3টে করে। দেখে সরমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। সতীশবাবু একে একে গয়নাগাটিগুলো বাক্স থেকে বের করে টেবিলের উপর রাখলেন। আতিপাতি করে খুঁজলেন, কোথাও কারো নাম ঠিকানার গন্ধও নেই।
তখন তিনি বাঁ হাতে কপাল টিপে চেয়ারে বসে পড়লেন। সরমা গয়নাগুলো একটা একটা করে তুলে আলোতে ধরে দেখতে লাগলেন। হাতে নেড়ে নেড়ে কোনটা কতটা ভারী তা অনুমান করার চেষ্টা করতে লাগলেন। ও বাবা গো, এ কার গয়না? হায় হায়, এ কি অল্প গয়না! ওগো দেখো, এক ছড়া গিনি কাঁথা হার। এগুলো সব কি বাঙালির নাকি মারোয়ারির? বাঙালির মেয়ে গিনি কাঁথা হার পরে নাকি? আমি ওসব জানি না। আমায় এক গ্লাস জল দাও তো দেখি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আচ্ছা, তুমি যখন বর্ধমানে শুনলে যে টাকা পাওয়া যাবে না, তখন তুমি কি করলে? কি আর করব, স্টেশনে এসে ট্রেনে উঠলাম। তোমার কি মনে হচ্ছিল তখন? মেয়ের দায় থেকে কি করে উদ্ধার হব তাই ভাবতে লাগলাম, আর নিজের কপালকে দোষ দিতে লাগলাম আর কি। আর কিছু ভেবেছিলে? আর কি ভাববো? ভগবানকে ডেকেছিলে? তা ডেকেছিলাম বই কি। তবে আর সন্দেহ নেই, এ কারোর বাক্স নয়, কেউ ফেলে রেখে যায়নি। তোমার মেয়ের বিয়ের জন্য ভগবানই তোমাকে দিয়েছেন এই বাক্সটা। ভগবান, ঠাকুর 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 ঠাকুর। কি যে বলো! সরমার কথার স্বরে সতীশবাবুর মনে হল কাব্য করে সরমা কথা বলছে না, নিজের মনের সংশয়হীন দৃঢ় বিশ্বাসের কথা বলছে। স্ত্রীর এই নির্বোধ সরল বিশ্বাসে সতীশের মুখে হাসির রেখা ফুটে উঠল। কি হলো, তুমি হাসছো? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, সেসব পরে ভাবা যাবে এখন। বাক্সটা এখন তুলে ফেলো দেখিনি, রাত তো প্রায় শেষ হয়ে এলো। এসো এখন শোয়া যাক, এসো। সরমা আলমারি খুলে বাক্সটা অনেকগুলো কাপড়ের আড়ালে লুকিয়ে রেখে আলমারি বন্ধ করলেন। সে রাতে স্বামী স্ত্রী কেউই এক মুহূর্তের জন্যও চোখের পাতা বুঝতে পারলেন না। পরদিন সতীশবাবুর আর অন্য কোনো চিন্তা রইল না। গয়নার বাক্স সম্বন্ধে কি করবেন এই ভাবতে ভাবতে দিন শেষ হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর ছেলে মেয়েকে শুইয়ে দিয়ে সরমা তাঁর কাছে এলেন। এই, তুমি অত ভেবো না তো, ভেবে ভেবে শেষে একটা অসুখ বাঁধিয়ে ফেলবে। ভাবছি কি আর সাধে? এমন প্রলোভনে ঈশ্বর যে আমায় কেন ফেললেন সেটাই তো বুঝতে পারছি না। ওই দেখো, ঈশ্বর মানবে অথচ তার দয়া মানবে না। ঈশ্বর তোমার বিপদ দেখে তোমাকে ওই গয়নার বাক্স দিয়েছেন, এ কথা তুমি বিশ্বাস করতে পারছো না কেন বলো তো? সে রাতেও কিছুই ঠিক করা হল না। পরদিন ভোরে উঠে সতীশবাবু রামটহলকে চৌমাথা থেকে কয়েকটা ইংরেজি খবরের কাগজ কিনে আনতে বললেন। প্রত্যেকটা কাগজ তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, গয়না হারানোর কথা কোথাও পেলেন না। সে সম্বন্ধে কেউ কোনো বিজ্ঞাপনও দেয়নি। আরও দুদিন কেটে গেল। এই দুদিনও সতীশবাবু খবরের কাগজ দেখতে ব্যস্ত রইলেন, কিন্তু গয়নার বাক্স হারানোর বিজ্ঞাপন দেখতে পেলেন না। তিনি ভাবতে লাগলেন, অতগুলো টাকার গয়না হারালো, অথচ এই ৩-৪ দিনে কেউ টু শব্দটি পর্যন্ত করল না। তবে কি সরমা যা বলছে তাই কি সত্যি নাকি? বেলা ৯টার সময় অফিস ঘরে বসে গালে হাত দিয়ে সতীশবাবু খবরের কাগজ দেখছিলেন। এমন সময় ক্ষিতীশ এসে উপস্থিত। এ কি সতীশবাবু, আপনার চেহারা এরকম অবস্থা কেন? অসুখ বিসুখ কিছু হয়েছিল নাকি? না, অসুখ হয়নি। বসো, বলো খবর কি? না, জ্যাঠামশাই চলে এসেছেন। ও তাই? কবে এলেন? এই তো ৩-৪ দিন হলো। বউবাজারেই রয়েছেন। তিনি আমায় পাঠালেন, বললেন সতীশবাবুর সঙ্গে একবার দেখা করে এলে ভালো হতো। আসলে আপনার মেয়েকে তিনি নিজে এসে একবার দেখতে চান। ও, কবে? আসলে উনি এখন একটু ব্যস্তই রয়েছেন। সামনে নববর্ষ তো, সাহেবদের ওই ডালি জোগাড় করতে হয় ওনাদের। তবে ১লা জানুয়ারির পর থেকে উনি একেবারে ফাঁকা। উনি বলেছেন যে যেদিন আপনাদের সুবিধে হবে সেই দিনই উনি এসে মেয়ে দেখতে পারেন। তবে এর মধ্যে যদি আপনি ওনার সঙ্গে দেখা করতে যান, ওনার আসার দিনটাও উনি তখনই ঠিক করে নেবেন। সতীশবাবু শূন্য দৃষ্টিতে
রাস্তার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে জল ভরা চোখে ক্ষিতীশের দিকে তাকালেন। বাবাজি, হ্যাঁ? শোনো, এ বিয়ে হবে না। সে কি? কেন? মহেন্দ্রবাবু যা চেয়েছেন তা আমার সাধ্যে কুলোবে না। আহা, এমন কিছু বেশি তো তিনি চাননি। না, ছেলের গুণের তুলনায় আজকালকার বাজারে তিনি যা চেয়েছেন তা খুবই অল্প বটে, কিন্তু সেই অল্প আমার সাধ্যের বাইরে। ও, এ ভারী কেলেঙ্কারি হলো সতীশবাবু। সমস্ত ঠিকঠাক, এখন এখন বলছেন হবে না। কি করি বলো, মানুষ অবস্থার দাস। এক জায়গায় কিছু টাকা পাবার আশা ছিল, সেই আশার উপর নির্ভর করেই সম্বন্ধ করেছিলাম, কিন্তু সেখানে নিরাশ হতে হয়েছে। তাহলে? না মানে আমি এখন জ্যাঠামশাইকে গিয়ে কি বলবো? বলো, তিনি মহৎ, আমি গরিব, তিনি যেন আমার অপরাধ না নেন। তিনি যা চেয়েছিলেন তা নিতান্ত সঙ্গত হলেও আমার ক্ষমতায় কুলিয়ে উঠল না, তাই বাধ্য হয়ে আমাকে নিরস্ত হতে হলো। তিনি যেন অন্য পাত্রীর সন্ধান করেন। আর একটু বুঝিয়ে বলো বাবা, তিনি যেন কিছু মনে না করেন। ক্ষিতীশ অনেকক্ষণ বিষণ্ণ মুখে মাটির দিকে তাকিয়ে বসে রইল। আচ্ছা সতীশবাবু, আপনি কত হলে পারেন? সে কথায় আর কাজ কি বাবা? মহেন্দ্রবাবু মুঙ্গেরে আমায় বলেছিলেন, আমি এই যে দর দিলাম এর একটা পয়সাও কম হবে না। এ তো খুবই দুঃখের বিষয়। হ্যাঁ বাবাজি, দুঃখ আমারই। তুমি মহেন্দ্রবাবুকে একটু বুঝিয়ে বলো, আমি চেষ্টা যতদূর যা করবার তা করেছিলাম, কিন্তু কিছুতেই ওই টাকা জোগাড় করে উঠতে পারলাম না। আর তুমি একটু বুঝিয়ে বলো বাবা। আচ্ছা শুনুন সতীশবাবু, আপনি এক কাজ করুন, আপনিই তাকে সমস্ত কথা নিজে মুখে বলুন। মানে আপনি তার নামে একখানা চিঠি লিখে দিন, সেখানে আপনার সমস্ত অসুবিধার কথা লিখবেন। সেই চিঠি না হয় আমি তার কাছে পৌঁছে দেব। ঠিক বলেছ, একটু বসো তাহলে। ক্ষিতীশকে বিদায় দিয়ে সতীশবাবু বাড়ির ভেতরে গেলেন। আমি মনস্থির করে ফেলেছি সরমা। কি গো? সরমা শঙ্কিত দৃষ্টিতে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। লোভ, লোভ, লোভকে আমি জয় করতে পেরেছি সরমা। সরমা, তোমার স্বামী গরিব কিন্তু চোর নয়। আমি এইমাত্র মহেন্দ্রবাবুকে চিঠি লিখে দিয়ে এলাম, বিয়েটা আমি ভেঙে দিলাম সরমা। আর আজই আমি কলকাতায় গিয়ে সমস্ত খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে আসব ওই গয়নার বাক্স সম্বন্ধে। কার বাক্স জানতে হবে তো। সে না হয় দিলে, কিন্তু কেউ যদি দাবি না করে? তাহলে ও সমস্ত গয়না বিক্রি করে কোনো অনাথ আশ্রম কিংবা হাসপাতালে দান করব। দেখো সরমা, আমার মেয়ের কপালে যদি ভালো পাত্র থাকে তবে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না। যা হওয়ার তা হবেই। আচ্ছা, সেই ভালো, তাই করো। যাও, অনেক বেলা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি গিয়ে স্নানটা সেরে আসো। বিকেলে বাইরে গিয়ে কাগজে কাগজে সতীশবাবু বিজ্ঞাপন ছাপতে দিয়ে আসলেন। বয়ান হল, কুড়িয়ে পেয়েছি, কবে কোথায় হারিয়েছিল, বাক্সের রং আর গঠন, তাতে কি কি গয়না আছে যিনি বলতে পারবেন তাকে ওই বাক্স দেওয়া হবে। দাবিদার নিজে এসে দেখা করুন। পরপর কয়েক রাত অনিদ্রার পর আজ সতীশবাবু ঘুমিয়ে বাঁচলেন। বড়দিনের ছুটি শেষ হয়ে গেল। সতীশবাবু কাছারি গেছেন, বিমল স্কুলে গিয়েছে। সরমা খাওয়া দাওয়ার পর ছাদে চুল শুকোচ্ছেন আর সুপারি কেটে কেটে ডালাতে রাখছেন। মনোরমা ঘরে বসে কি পড়ছিল, সে ছুটে এলো। মা, আমাদের বাড়িতে কেউ একজন এসেছেন। কোথায় রে? ওই যে সদরে গাড়ি দাঁড়িয়ে আছে, কোচম্যান বলছে এই তো 17 নম্বর বাড়ি, একজন কাজের লোক নেমেছে গো, রামটহলের সঙ্গে কথা বলছে। বলতে বলতে একতলা থেকে অপরিচিত কণ্ঠস্বর শোনা গেল। একজন মহিলা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেন। সরমাকে দেখে বললেন, বলি তুমি কি বাড়ির গিন্নি নাকি গো? হ্যাঁ, কেন বলো তো? কোথা থেকে আসছো তুমি? কলকাতা থেকে।
আমাদের গিন্নিমা তোমার সঙ্গে দেখা করবে বলে এসেছে। আচ্ছা আচ্ছা, তা কোথায় তিনি? ভেতরে নিয়ে এসো ওনাকে। আচ্ছা মা, নিয়ে আসি। মনু, যা তো মা, তোর পড়ার ঘরের শতরঞ্চিটা চট করে পেতে ফেল। 1 মিনিট পরে বছর 40-এর এক মহিলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেন। গায়ে গয়নাগাটি তেমন নেই, কিন্তু পোশাক পরিচ্ছদ অত্যন্ত অভিজাত, বেশ সুন্দরী। আসুন আসুন। আসি। কটাইবার সিঁড়ি, এই উঠতেই হাঁপিয়ে পড়েছি, শরীরে আর জোর নেই। চলুন। তিনি সরমার পেছন পেছন এসে ঘরের মধ্যে দাঁড়ালেন। সরমা তাকে শতরঞ্চিতে বসিয়ে নিজেও বসলেন। মহিলাটি তখনও হাঁপাচ্ছেন। একটু সুস্থ হয়ে মনোরমার দিকে তাকালেন। ও কে গো? তোমার মেয়ে? হ্যাঁ, এই দেখো, তোমায় তুমি বলে ফেললাম। তা ফেললামই না হয়, কি বলো? তুমি তো দেখছি বয়সে আমার চেয়ে ছোটই হবে। তুমি বউ মানুষ, আমি গিন্নি বান্নি। তুমি বলায় কোনো দোষ আছে? না না, কোনো দোষ নেই। তোমার বয়স কত হয়েছে? 30 না 28? 28? তাই হবে। আমার বোধহয় 32 কি 33। আচ্ছা, এর বেশি বলে মনে হয়? না না, আমার প্রথম ছেলে অবিনাশ যখন কোলে, তখন আমার বয়স 14। এই 14 পেরিয়ে সবে 15 পা দিয়েছি। সে ছেলে আজ 24 বছরের হয়ে গেল। আচ্ছা, এই কার্তিকে তার জন্ম মাস গেছে। গেল বছর তার বিয়ে দিয়েছি। পটি ডাগর সাগর কিনা, এই ভাদ্র মাসে তার একটা ছেলেও হয়েছে। বাহ! তা অবিনাশ যখন আমার কোলে, তখন যদি আমার বয়স 15 হয়, তবে দেখো না হিসেব করে আমার বয়স এখন কত? 32-33-এর বেশি হবে কি? হাসি চেপে রাখা সরমার পক্ষে বেশ কষ্টকর হয়ে উঠছিল। যথাসাধ্য সংযম করে তিনি বললেন, না না, এমন কি বেশি। তা আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ গা, তোমাদের পান বেশি সাজা আছে? হ্যাঁ, থাকে তো দাও না দুটো। আমি বড্ড পান খাই। আমি আর কি পান খাই, আমার মেজো যা সে বাকিপুরে থাকে, তার স্বামীও যা পান খায় কি বলবো তোমাকে। আমার দেওর বলে কি, পান খেয়ে খেয়ে বউ আমায় ফেল করবে। তো 1 ডিবে পান তো সঙ্গে নিয়ে বেরিয়েছিলুম, গাড়িতেই ফুরিয়ে গেল। অনেকটা পথ তো। এই যে পান এনেছো দেখছি। হ্যাঁ, এই নিন। ওরে বাবা, এ যে অনেক। আচ্ছা দাও, দুটো খাই। খান না। এই মরেছে, জর্দার কৌটোটা বুঝি গাড়িতেই ফেলে এলাম। এই মেয়ে, যা তো মা, ছুটে গিয়ে কৌটোটা নিয়ে আয় তো। এমনই পদভ্যাস হয়ে গেছে, জর্দা না হলে পান আবার মুখে রোচে না। তা তুমি জর্দা খাও? না, কখনো তো খাইনি। আচ্ছা, আসুক আমার কৌটো, কে দেখো একটু। গয়া থেকে আমার স্বামী বিপি করে আনান। আচ্ছা আচ্ছা। জর্দা টর্দা খাওয়া যদি কখনো অভ্যেস করো তো বলে রাখছি, গয়ার চামারিসার দোকান থেকে আনিও 16 টাকা সের। আমিও তাই খাই। 32 টাকা সের আছে, 64 টাকা সের আছে। আমার হলো নিত্যি খাওয়া। রোজ রোজ কি আর অত দামের জর্দা খাওয়া পোষায়? 16 টাকাই খাই। অত হিসেব করে চলি, তবু আমার স্বামী আমায় বলেন উড়নচণ্ডী। তার মতো কেপর না হলেই মানুষ বুঝি উড়নচণ্ডী হয়? আমাকে বেহিসেবি উড়নচণ্ডী কত কি না বলেন। তা তিনি স্বামী, গুরুজন, বলুন যা ইচ্ছে হয়। সেজন্য কে আর তার নামে মোকদ্দমা করতে যাচ্ছে, কি বলো ভাই? হ্যাঁ, তা তোমার স্বামী কোথায় কাজ করেন গো? আলিপুর আদালতে। কি কাজ করেন? নাজির না সেরেস্টাডার? না, নাজির সেরেস্টাডার নন। তাহলে তোমার গায়ে অনেক গয়না থাকতো। আমার স্বামী বলেন নাজির সেরেস্টাডারেরা খুব বড়লোক হয়। তিনি হাকিম কিনা? হ্যাঁ, কি বলছিলাম ভুলে গেলুম। তা তোমার স্বামী কি কাজ করেন বললে যেন? উনি উকিল। উকিল? ও, তা বেশ। উকিলি কাজও বেশ ভালো, ঢের পয়সা। আমি জানি কি না, আমার স্বামীর এজলাসে অনেক উকিল কাজ করে, আমাদের বাড়িতেও আসে। আচ্ছা। কারু ফি 10, কারু 20, কারু 50, কারু আবার 100। উকিলদের ঢের পয়সা কিনা।
তবে প্রথম প্রথম একটু কষ্ট হয়, একটু টানাটানি যায় আর কি। হ্যাঁ, সে যায়। তা তোমার স্বামী বোধহয় এখনো তত পুরনো হননি, তাই না? না না, তা আপনি থাকেন কোথায়? কোথায় থাকি সে ভাই অনেক কথা। জি, তুই যা তো মা, নিচে গিয়ে বসকে দরজাটা ভেজিয়ে দাও বলি। হ্যাঁ, কথাটা ভারী গোপনীয়। আচ্ছা, ও মনো, দরজাটা টেনে দিয়ে দিও, ঘরে গিয়ে বস মা। আর কিছু না বলে মনোরমা চলে গেল। ঘর ফাঁকা হতেই মহিলাটি চাপা স্বরে বললেন, আমি যে কে, কোথায় থাকি, কি বৃত্তান্ত, সে সব কিছু তুমি জিজ্ঞেস করতে পারবে না ভাই, তা বলে রাখছি। কিন্তু কথাটা রটে গেলে আমার ভয়ানক মুশকিল হবে। হ্যাঁ, প্রায় আধ মিনিট ধরে কি ভেবে শেষে আঁচলের গিঁট খুলে তিনি এক টুকরো কাগজ বের করলেন। দেখো দেখি, এই বিজ্ঞাপন কি তোমরা দিয়েছ? দেখি। হ্যাঁ, আমার স্বামী দিয়েছেন। বাক্সটা আছে তোমাদের ঘরে? আছে। কালো রঙের ক্যাশ বাক্স, ডালাটার চারিধারে সোনালি রং করা, সবুজ বনাটের ঘেরাটোপ দেওয়া। হ্যাঁ। এই এতটা বড় হবে বাক্সটা? হ্যাঁ, তা হবে। একথা শুনে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আহ, বাঁচালে! আমারই বাক্স, আমি বাক্স হারিয়েছি। হারিয়ে অবধি মন এমন খারাপ, কাউকে বলিনি, আমার স্বামীকেও নয়। ভয়ে মরি, মুখে ভাত যায় না, জল যায় না। তিনি ভারী কেপ্পন, আর যার আগে কি বলবো তোমায়, শুনলে অনর্থ করতেন। একেই তো তিনি আমায় যখন তখন উড়নচণ্ডী বলেন। ভালোই ভালোই যে পাওয়া গেল, এই মঙ্গল। আজ সকালেই কাগজে তোমাদের বিজ্ঞাপন দেখেছি। তা দেখে কি করেছি জানো? পঞ্জির নাম করে এখানে পালিয়ে এসেছি। যাক, তা ভাই দাও দেখি আমার বাক্সটা, তবে আমায় দিয়ে দাও। কিন্তু তিনি বাড়ি না এলে? হ্যাঁ, তবেই তো মুশকিল করলে ভাই। ততক্ষণ কি আর থাকতে পারবো? না, পারবো না। আমায় আনতে তিনি যদি দারোয়ান টারওয়ান পাঠান, তাহলেই তো চিঠির আর কি। ও আচ্ছা, আপনি কালকে একবার আসতে পারবেন না? তা পারবো না কেন, পারবো বই কি। আচ্ছা, তাহলে মা, আপনার ওই বাক্সটা কবে, কোথায়, কিভাবে হারালো, আর তাতে কি কি গয়না ছিল, এই সবগুলো বলে যান। উনি আসলে আমি ওনাকে বলে দেব। মহিলাটি কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, আচ্ছা, তোমাকে সব বলি তাহলে শোনো। আমরা থাকি পশ্চিমের একটা শহরে, নামটা নাই বা শুনলে। আমার স্বামী সেখানকার হাকিম, ডেপুটি কি মুনসেফ কি সাব জজ সেটার নাই বললাম। আমার মেজ ছেলে সে এখানে কলেজে পড়ে, এই তোমাদের কলকাতা শহরে। একজন উকিল, কোথাকার উকিল সেটার নাই বললাম, তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের সম্বন্ধ করেছিল। বেচারি গরিব, গিয়েছিল মানে আমাদের বাড়ি। আচ্ছা। কর্তা যা দর হাঁকলেন, তাই শুনেই তার চক্ষু চড়ক গাছ। তা সে উকিলবাবুর মেয়েকে দেখে আমার ছেলের নাকি ভারী পছন্দ হয়েছিল। আচ্ছা। তাই কর্তাকে আমি অনেক বুঝিয়ে সুজিয়ে ২৫০০ রাজি করালুম। উকিলবাবুটিও মেনে নিলেন। কর্তা ১ মাসের ছুটি নিলেন, কলকাতায় বাড়ি ভাড়া হলো। তা আমরা সবাই কলকাতায় আসছি। রাত ১টার সময় হাওড়া এসে পৌঁছলুম। গয়নার বাক্সটা আমার হাতে, আর কর্তার হাতে তার কুরিয়ার ব্যাগ। এবার কুলিদের মাথায় জিনিসপত্র দিয়ে যে কবে, মানে কোন দিন আপনারা হাওড়ায় এসে পৌঁছলেন মনে আছে? আরে ওই যেদিন কাচারি বন্ধ হলো তার পর দিন গো, বড়দিনের আগের দিন আর কি। ও, তা কুলিদের মাথায় জিনিসপত্র দিয়ে ঠিকে গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে এলাম। গাড়ি ঠিক করা হলো, জিনিসপত্র কুলিরা ছাদে তুলতে লাগলো, আর আমি গয়নার বাক্সটা গাড়ির ভিতরে রাখলাম। খুব ভারী। তা সে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় আরেক গাড়োয়ান এসে আরো কম ভাড়ায় যেতে রাজি হলো। তা কর্তা বললেন, ১৮ আনায় যাবি? তবে চল তোর গাড়িতেই যাই।
এবার গাড়োয়ানে গাড়োয়ানে বেঁধে গেল বিষম ঝগড়া। এই মারে তো ওই মারে, দেখে তো আমি ভয় মরি। ফৌজদারি দাঙ্গায় বুঝি দাঁড়ায়। কর্তা আমার হাত ধরে বললেন এসো। তার সঙ্গে গেলাম আবার অন্য গাড়িতে। কি বলি তোমায়, এই করতে গিয়ে যে গয়নার বাক্সটা সেই আগেকার গাড়িতেই পড়ে রইল, আমার হুঁশই নেই। তা মা, আপনার ছেলের বিয়ে কবে? কবে হবে তা তো জানি না ভাই। সে সম্বন্ধ ভেঙে গেছে কিনা। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এই পরশু না তরশু মেয়ের বাপ ওকে চিঠি লিখেছে। অত টাকা দেবার তার নাকি ক্ষমতা নেই, তাই অন্য জায়গায় সম্বন্ধ করতে বলেছে। সেই শুনে বাছা আমার মুখ চুন করে বেড়াচ্ছে। মেয়েটিকে তার ভারী পছন্দ হয়েছিল কিনা। আরও 2-3 জায়গায় কথাবার্তা চলছে। দেখি ভালো মেয়ে যদি একটা পাই। তা অনেক দেরি হয়ে গেল, এখন তবে উঠি ভাই, কেমন? তোমার স্বামীকে সব কথা বলো, হ্যাঁ? কাল আমি আবার এসে বাক্সটা নিয়ে যাব, কেমন? আচ্ছা, আপনি তবে একটু বসুন মা। সরমা উঠে গেলেন। প্রায় মিনিট 2 পর ঘেরাটোপ শুদ্ধ বাক্স এনে সেই ভদ্রমহিলার সামনে রাখলেন। এই নিন আপনার বাক্স। দেখুন, এই বাক্সটাই আপনার তো? হ্যাঁ, এই তো। বলেই তিনি আঁচল থেকে চাবি নিয়ে মুহূর্তের মধ্যে বাক্স খুলে ফেললেন। দেখে নিন আপনার সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। ও মা, অবাক করলে ভাই। তোমরা কি তেমন মানুষ যে আমার জিনিস তছরূপ করবে? নিতে চাইলে তো সবই নিতে পারতে, বিজ্ঞাপন দিতে যাবে কেন? তা ভাই, আমায় যে বাক্সটা নিয়ে যেতে বলছো, তোমার স্বামীকে জিজ্ঞেস করবে না? তাছাড়া গয়নার লিস্টিও তো বলিনি এখনো। আর কিছু দরকার নেই মা, আপনাকে আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছ? বলো দেখি কি আমি। আপনি মুঙ্গেরের সাব জজ মহেন্দ্রবাবুর স্ত্রী। যে ছেলের বিয়ের জন্য এসেছেন তার নাম শচীন। কেমন, ঠিক কিনা? একথা শুনে তিনি চুপ করে গেলেন। অবাক বিস্ময়ে সরমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তুমি কে? যার মেয়ের সঙ্গে আপনার ছেলের সম্বন্ধ হচ্ছিল সেই আমি। ওই বড়দিনের আগের দিন উনি বর্ধমানে গিয়েছিলেন। এক জায়গায় কিছু 1000 খানেক টাকা পাওয়ার কথা ছিল, সেই টাকা আনতে। তো টাকা তো আর পাওয়া গেল না। রাত 1টার সময় উনি ট্রেনে করে বর্ধমান থেকে ফিরলেন। স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে করে ফিরেছিলেন। বাক্সটা আগে উনি গাড়িতে দেখেননি। তারপর বাড়ি এসে চাকর গাড়ি থেকে অন্যান্য জিনিসপত্রের সাথে ওই বাক্সটা নামিয়ে রেখেছিল। উনি তো পরে দেখে অবাক। তুমি সেই মেয়ের মা? আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। বর্ধমানে ওই 1000 টাকা পাওয়া গেল না বলেই কি বিয়ে ভেঙে গেল? হ্যাঁ। একটা 1000 টাকার জন্য? হায় হায়, এমন সুন্দর মেয়ে তোমার। এখন তবে বলি, ওকে দেখেই আমার ভারী পছন্দ হয়েছিল। মনে মনে ভাবছিলুম এমন একটা বৌমা যদি আমার হয়। সরমা মাথা নিচু করে বসে কিছুক্ষণ ভাবলেন। তা ওকেই আপনার বৌমা করুন না, আপনারই তো হাতে। আহা, তুমি বুঝতে পারছো না, আমার হাতে থাকলে কি আর ভাবনা ছিল? আচ্ছা, তোমার মেয়েকে একবার ডাকো তো। সরমা এবার মেয়েকে ডেকে আনলেন। মনোরমা, এসো এসো, ওনাকে প্রণাম করো। মনোরমা প্রণাম করল। সাবজজ গিন্নি তাকে কাছে বসিয়ে সস্নেহে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। শেষে পান আর জর্দা খেয়ে উঠলেন। আজ তাহলে উঠি ভাই, বাক্স নিয়ে চললুম। কাল কি পরশু আবার আমি আসব। পরদিনই তিনি আবার এসে উপস্থিত। সিঁড়ি দিয়ে উঠে একই রকমভাবে হাঁপাতে লাগলেন। ক্লান্তি কমলে সরমাকে আলাদা করে ডেকে চুপি চুপি বললেন, আমার স্বামীকে অনেক বলে কয়ে দেখলুম, তিনি একটা পয়সাও কমাতে চান না। এমন কেপন দেখিনি ভাই। এ কি কম আফসোস যে 1000 টাকার জন্য এমন বউ আমি হারাবো। তাই ওই টাকাটা আমি সঙ্গে করিয়ে এনেছি। হ্যাঁ, এই নাও, নোট কখানা ধরো দেখি। আমার টাকা তুমি আমাকেই দেবে। তুমি তো আর নিচ্ছ না,
তুমি কিন্তু কিছু মনে করো না ভাই। শোনো, তোমার স্বামীকে বলো কালই আমাদের ওখানে গিয়ে একেবারে যেন দিন স্থির করে আসেন। কিন্তু ভাই একটা কথা বলি, সাবধান, আমি যে তোমায় নোট দিয়ে যাচ্ছি এ কথা যেন কেউ টের না পায়। আমার স্বামী শুনলে অনর্থ করবেন। একই তো আমার যখন তখন উড়নচণ্ডী বলে বেড়ান। তা হ্যাঁ ভাই, বলো দেখি, আমি কি উড়নচণ্ডী? না না, আপনি মা লক্ষ্মী, আপনি কমলা। সরমা সজল নয়নে সাবজজ গিন্নিকে প্রণাম করলেন। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প গহনার বাক্স। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে হেমন্তবাবু ও ফেরিওয়ালার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, সতীশবাবু জয়দীপ সেন, সরমা, মনোরমা ও সূত্রধার শ্রমণা রায়চৌধুরী, ক্ষিতীশ, শচীন্দ্র ও মহেন্দ্রবাবু সৌমিক মৈত্র, সাবজজ গিন্নি ও কাজের মেয়ে শর্মিষ্ঠা চক্রবর্তী, নির্মল ও রামটহল সায়ন্তন সেনগুপ্ত, সতীশবাবু জয়দীপ সেন, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সম্বুদ্ধ দাস। এই গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। গল্পে পণ প্রথার উল্লেখ থাকলেও এই কুপ্রথা আমরা কোনোভাবেই সমর্থন করি না। পণ প্রথা আইনত দণ্ডনীয় অপরাধ। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।